আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করতে হবে, বলছেন বুলবুল। এদিকে হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে ৪,৫০০ কোটি টাকার কর ফাঁকি আদানির। জানাবো ইশরাককে মেয়র ঘোষণা, ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ। এবং সর্বশেষে জানাবো শুধুমাত্র নামের কারণে ১৬ বছর বগুড়া বৈষম্যের শিকার, বলছেন সার্জিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করতে হবে, বলছেন বুলবুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই গণহত্যার বিচার ও রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জামায়াত ৫ই আগস্ট পরবর্তী সময় থেকে বলে আসছে গণহত্যার বিচার ও রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করার দাবি জানিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকা স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানিক দুর্বল হয়ে পড়েছে। দেশের সকল পৌরসভা, সিটি কর্পোরেশন কোনো মেয়র বা কাউন্সিলর নেই। স্থানীয় সরকার পরিচালনা করছে মাঠ প্রশাসনের কর্মকর্তারা। এতে একদিকে জনগণ যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে দুর্নীতির পথ আরো সুগম হচ্ছে। হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে ৪,৫০০ কোটি টাকার কর ফাঁকি আদানির। শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ভারতের আদানি গ্রুপকে প্রায় ৪,৫০০ কোটি টাকা কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। জাতীয় রাজস্ব বোর্ডকে পাশ কাটিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ কেনার চুক্তি করে আদানিকে এই সুযোগ করে দেয়। অভিযোগ আছে, বড় ধরনের এই কর ফাঁকির ঘটনার নেপথ্যে মূল ভূমিকায় ছিলেন পতিত সরকারের প্রভাবশালী দোসর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। এই কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রণালয় ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্র এবং ক্রয় চুক্তিতে সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা তা জানতে বিস্তারিত তথ্য পিডিবিকে চিঠি দিয়েছে দুদক। গত ১৬ এপ্রিল চিঠিটি পাঠিয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক রেজাউল করিম। সেখানে তথ্য পাঠানোর জন্য ৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু এই সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো তথ্য উপাত্ত দেয়নি পিডিবি। ফলে দুদকের অনুসন্ধান কাজের স্বাভাবিক গতি চরমভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে উল্লিখিত সব তথ্য। জানতে চাইলে অনুসন্ধান কর্মকর্তা দুদক উপপরিচালক রেজাউল করিম বলেন, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত রেকর্ডপত্র চেয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়েছি। সব ধরনের তথ্য সংগ্রহের পর তা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেব। জানা গেছে, এনবিআর এর কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের একটি দলের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবেশ ও সঞ্চালনের সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি আদানি। আদানির যথাযথ প্রক্রিয়া অনুসরণের অংশ হিসাবে কোনো বিল অব এন্ট্রি দাখিলের প্রমাণ পায়নি তদন্ত দল। এছাড়া তা আইনি পন্থায় নিষ্পত্তি না করায় প্রমাণ পাওয়া যায়। ফলে কর ফাঁকির বিপুল অর্থ পিডিবির কাছ থেকে আদায়ের সুপারিশ করে এনবিআর এর তদন্ত কমিটি। আরও জানা গেছে, এবার দুদকের অনুসন্ধান দল এনবিআর এর কমিটির সেই তদন্ত প্রতিবেদন বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে প্রতি ইউনিটের নির্ধারিত মূল্য ও তার শুল্ক কর আদায়যোগ্য কিনা, প্রযোজ্য হলে শুল্ক কর পরিশোধ করা হয়েছে কিনা এবং শুল্ক কর ছাড়ের বিষয়ে এনবিআর অনুমতি দিয়েছিল কিনা, দেওয়া হয়ে থাকলে এ সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র বা তথ্যাদি এবং আদানি গ্রুপের সঙ্গে পিডিবি চুক্তি খতিয়ে দেখার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক ৯ সদস্যের কমিটির তদন্ত প্রতিবেদনের ফটোকপি চেয়ে চিঠি পাঠিয়েছে। এছাড়া দুদকের অনুসন্ধান টিম আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে শুল্ক সংক্রান্ত বিষয়গুলো কিভাবে সম্পাদন করা হয়েছে, তাতে কোনো ত্রুটি ছিল কিনা, শুল্ক পরিহার বা প্রত্যাহারের বিষয় হয়ে রয়েছে কিনা, এমন কারো কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এনবিআর এর তদন্ত প্রতিবেদনে ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই পর্যন্ত ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯,৭৩,৪৬৭ শুল্ক কর ফাঁকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের ৯ মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকে আমদানি করা এ বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। এনবিআর এর দল তদন্তে দেখতে পেয়েছে, ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় আদানির কাছ থেকে পিডিবি বিদ্যুৎ কেনার ক্ষেত্রে শুল্ক অব্যাহতি দিয়েছে।
তবে এ ধরনের এনবিআর সহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি। পিডিবি সূত্র জানায়, চুক্তির আওতায় গেল বছরের জুলাই পর্যন্ত আদানির কেন্দ্র থেকে 1,058,90,90,084 কিলোওয়াট বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ, যার মূল্য $128,18,43,442। এর বিপরীতে 31% আমদানি শুল্ক ও বিভিন্ন কর মিলে $39,73,71,467 শুল্ক কর পাওয়ার কথা এনবিআর-এর। চুক্তিতে শুল্ক অব্যাহতি দেওয়া হলেও সেটির অনুমোদন দেওয়া হয়নি এনবিআর থেকে। শুল্ক গোয়েন্দা প্রতিবেদন এটাই কর ফাঁকি বলে উল্লেখ করা হয়েছে। এনবিআর সূত্র জানায়, আমদানি করা বিদ্যুতের শুল্ক কর মওকুফ সংক্রান্ত কোনো চুক্তি ছিল কিনা এবং থাকলে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন বা আদেশ জারি হয়েছে কিনা জানতে চাইলে শুল্ক গোয়েন্দাকে লিখিত জবাব দেয় পিডিবি। সেখানে বলা হয়, আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের সঙ্গে বাস্তবায়ন চুক্তি অনুযায়ী বিদ্যুৎ বিভাগ 2022 সালের 14 আগস্ট তৎকালীন এনবিআর চেয়ারম্যানের কাছে আদানির বিদ্যুতের উপর থেকে প্রযোজ্য যাবতীয় শুল্ক ও কর মওকুফের আবেদন করে। এক্ষেত্রে এর আগে ভারতীয় বিদ্যুৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ নিগম লিমিটেডকে দেওয়া অব্যাহতির কথা তুলে ধরা হয়। তবে এনবিআর এর শুল্ক অব্যাহতি ও প্রকল্প সুবিধা শাখা থেকে অব্যাহতি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এনবিআর এর তদন্ত প্রতিবেদনে বলা হয়, পরে 2023 সালের 13 এপ্রিল চুক্তিতে থাকা শুল্ক কর অব্যাহতির বিষয়ে চুক্তি সম্পাদনের আগে এনবিআর এর কোনো মতামত নেওয়া হয়েছে কিনা জানতে চেয়ে বিদ্যুৎ বিভাগের সচিবকে চিঠি দেওয়া হলেও তিনি জবাব দেননি। প্রসঙ্গত, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পতিত সরকারের বিতর্কিত সিদ্ধান্ত প্রকল্প নিয়ে সমালোচনা ঝড় ওঠে। এর ধারাবাহিকতায় আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়টি সামনে আসে। গত 5 সেপ্টেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 এর অধীন সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনায় একটি জাতীয় কমিটি গঠন করা অন্তর্বর্তী সরকার। গত 3রা অক্টোবর ভারতের আদানি পাওয়ার সহ বিভিন্ন কোম্পানির সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত 11টি চুক্তি খতিয়ে দেখার কথা জানায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনার গঠন করা এই রিভিউ কমিটি। এর মধ্যে আদানি পাওয়ারের নির্মিত প্রায় 1,500 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গোড্ডা পাওয়ার প্লান্ট রয়েছে। ইশরাককে মেয়র ঘোষণা, ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ। আদালতের রায়ের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি। বিবৃতিতে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ইশরাক হোসেনের মামলার প্রথম 3 বছর 5 মাসে 32টি তারিখ নির্ধারণ করা হলেও 2024 সালের অক্টোবর থেকে মাত্র 4 মাসে 17টি তারিখ দিয়ে মামলাটি তড়িঘড়ি করে নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু একই সময়ে অন্যান্য মামলার ক্ষেত্রে এ দ্রুততার সঙ্গে তারিখ ধার্য করা হয়নি। ট্রাইব্যুনাল একটি পক্ষকে বিশেষ অগ্রাধিকার দিয়ে অন্যায্য সুবিধা দিয়েছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিবৃতিতে বলা হয়, মামলার হলফনামাগুলো বেআইনিভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পাদন ও দাখিল করে আর্জি সংশোধন করে ভিন্ন প্রতিকার চাওয়া হয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল কোনো রকম বিবেক বিবেচনা না করে তা গ্রহণ ও মঞ্জুর করেছে। এই ঘটনাগুলো বিচারিক পদ্ধতির স্বচ্ছতা এবং নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই মামলায় কমিশনের ভূমিকা রহস্যজনক ছিল উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, যার ফলে একতরফা রায় হয়েছে। এমনকি উচ্চ আদালতে প্রতিকার না চেয়ে বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে ইসি। কমিশনের এমন তৎপরতা অস্বাভাবিক ও উদ্বেগজনক। এর আগেও দেখেছি নির্বাচন কমিশন তার নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে যা একটি বৃহৎ রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে বলে জনগণ মনে করে। এতে বলা হয়, 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ করা হয়েছে, ফলে পুরো মামলাটি অকার্যকর। এরপর রায় এবং তড়িঘড়ি করে কমিশন কর্তৃক গেজেট প্রকাশের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কিনা তা জনসাধারণের সামনে পরিষ্কার করতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা অসম্ভব। এনসিপি এই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।